মূল্যবান কিছু বক্তব্য দেবেন, একটু গ্রহণ করার চেষ্টা করিস। আমাদের কথা তো শুনিস না, একটু তোরা মতো ভাবিস, নিজের থেকে একটু ভাবনা চিন্তা মাথায় রাখিস, একটু গ্রহণ করার চেষ্টা করিস। তুই টোটালি সবলিতভাবে তোদের সংগ্রাম যেটা চলছে, সংগ্রাম মিস পড়াশোনার থেকেও আরো অন্য কিছু সংগ্রাম যেটা চলছে, সবকিছু নিয়ে সমস্ত দিক উল্লেখ করে উনি বলবেন। অন্তত যেটুকু বলবেন কিছু অন্তত নেওয়ার চেষ্টা করিস, তবে তোদের ভবিষ্যৎ তোদের অনেক ভালো হবে। ঠিক আছে? উনি এবার শুরু করুন। এই সেশনটা আমি করতে একদম রাজি, বাট তোমাদের সহযোগিতা কিন্তু আমার দরকার। দেখো, তোমরা এত কষ্ট করে পড়াশোনা করছো, এটা কিন্তু মানে খুব মামুলি ব্যাপার নয়। অনেক হার্ড পরিশ্রম তোমরা করো। ইয়েস অর নো? সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, স্কুলে আসা, আবার স্কুলে যাওয়া, আবার টিউশন, আবার বাড়িতে মা বাবার বকুনি শুনতে হয়, টিচারদেরও বকুনি শুনতে হয়, অনেক কিছু সংগ্রাম তোমাদের মধ্যে চলে, রাইট? তোমরা কিন্তু কম পাওয়ারফুল কেউ নয়, এবং তোমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে ইউনিক কিছু পাওয়ার আছে যেটা অন্য স্টুডেন্টের মধ্যে নেই। তো আজকের এই সেশনটা আমি তখনই বুঝবো যে তোমরা আমাকে মূল্য দিলে যদি তোমরা চুপচাপ থাকো এবং পড়ার চেষ্টা করো। স্টুডেন্টের জীবনে ব্যক্তিগত বলো বা পড়াশোনার মাধ্যমে বলো, প্রচুর সমস্যা নিয়ে আমরা চলি, বাট সেই সমস্যার সমাধান কিন্তু আমরা সব জায়গা থেকে পাই কি? পাই না। আমরা হয়তো কেউ একটু ঘাবড়ে যাই, হয়তো আমরা টিচারকে সেই সমস্যার কথা বলতে পারি না, হয়তো কেউ একটু ভীতু প্রকৃতির, বা কেউ হয়তো লজ্জা পাই। ইয়েস অর নো? যার জন্য আমরা কিন্তু আমরা আমাদের প্যারেন্টসের বাবা মাকে বা আমরা টিচারদেরকে কিন্তু সব কিছু মন করে বলতে পারি না, এই কারণবশত। তো আজকে আমি এই জিনিসগুলো তোমাদেরকে আমি সাপোর্টটা দিতে এসেছি। তো প্রথমত আমি যেটা বলবো যে এই লজ্জা বা ভয় এটা একদম ছেড়ে দিতে হবে। যার যাই প্রবলেম থাক, আজকে দেখো আমরা যে স্টেজে এখন বিলং করছি, সেই স্টেজটা কিন্তু আমাদের যারা টিচার্স, আমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, ওনারা কিন্তু অনেক আগে পেরিয়ে এসছে। ইয়েস অর নো? আমরা যে প্রবলেম এখন ফেস করছি সেটা কিন্তু তারা হয়তো কেউ 20 বছর আগে, কেউ 10 বছর আগে সেই প্রবলেমটা ফেস করে এসছে, এবং ওরা সেই প্রবলেমের সলিউশন কিন্তু আবিষ্কারও করে ফেলেছে। সুতরাং আমরা যদি তাদের শরণাপন্ন হই, ওটা বেটার হবে, রাইট? দেখবে আজকে আমরা যে পড়াশোনাগুলো করছি, যে বইগুলো আমরা পড়ছি, সেই বইয়ের লেখক ডেফিনেটলি আছে। তো সেই একটা বই যখন একটা রাইটার লেখে না, তার সারা জীবনের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু একটা বই লেখা হয়, রাইট? আমরা কতটাই ভাগ্যবান দেখো, একটা মানুষের সারা জীবনের অভিজ্ঞতা সে একটা বইতে খোদাই করে দিল, হয়তো 60 বছরের এক্সপিরিয়েন্স একটা বইতে আছে। আর আমরা কতটাই ভাগ্যবান, একটা মানুষের 60 বছরের অভিজ্ঞতা আমরা হয়তো 1 ঘন্টায় পড়ে ফেলছি, রাইট? তাহলে আমরা অনেক ভাগ্যবান। এবং যত দিন যাচ্ছে এই ধরনের বিভিন্ন বই, বিভিন্ন টাইপের বই কিন্তু আমরা বিভিন্ন বুক স্টলে পাই। শুধুমাত্র পড়াশোনার বই না, কিন্তু বিভিন্ন আলাদা সোর্স, আলাদা রিলেটেড বই আমরা কিন্তু এখন কিনে পড়তে পারি। এটা বলছিলাম, স্টুডেন্টদের বিভিন্ন যে সমস্যা, দেখবে ছাত্র বা ছাত্রীর জীবনে আমরা অনেক সমস্যা নিয়ে ক্যারি ফরওয়ার্ড হচ্ছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু সমাধানটা পাচ্ছি না। আজকে আমাদের স্টুডেন্টদের লাইফের একটা বড় সমস্যা কি বলতো? আমরা যে পড়তে বসছি, স্কুলে আসছি, বাট পড়ার দিকে আমাদের মনই নেই, রাইট? তো এর সলিউশন কি? পড়ায় মন বসছে না, তো পড়বো কি? তাই তো আমাদেরকে টিচাররা বলছে, আমাদেরকে বাড়ির প্যারেন্টস, বাবা মারা বলছে পড়, বাট যে জিনিসে মন নেই সেটা কিভাবে করব? অথচ আমরাই যখন মাঠে খেলতে যাই, আমাদের কিন্তু বলতে হয় না যে খেল, বলতে হয় কি? তাহলে কোনোভাবে যদি আমরা খেলার প্রতি যে ইন্টারেস্টটা আছে, যার জন্য আমরা খেলার পেছনে ছুটছি, কেউ বারণ করলেও শুনি না, কিন্তু চলে যাই মাঠে, রাইট? তাহলে সেই ইন্টারেস্টটা যদি আমরা পড়ার পিছনে ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের কি আর পড়ার কথা বলতে হবে? তো তোমরা কি টেকনিক জানতে চাও? প্রোগ্রাম ভালো লাগছে? জোরে বলতে হবে। ভালো লাগছে? মনে লাগছে? আরো মনে লাগার টপিক আছে পরে। তো দেখো, যে পড়া, প্লিজ কিপ সাইলেন্ট।
দেখবে যে আমরা যে পড়াশোনা করি, এই পড়াশোনার মধ্যে আমাদের ইন্টারেস্ট নেই। 1 ঘন্টা পড়ছি, তার মধ্যে 5 মিনিটও সলিড পড়া হচ্ছে না। আমরা আগের দিন স্কুলে কার সাথে কি আমরা মনোমালিন্য হয়েছিল সেটা চিন্তা করছি, কার সাথে আমরা একটু ঝগড়া করেছিলাম তাই চিন্তা করছি পড়ার টেবিলে বসে, বা কালকে আমাদের কোথায় কি ম্যাচ আছে সেটা চিন্তা করছি। কিন্তু 5 মিনিটও সলিড পড়া হচ্ছে না। বাবা মা হয়তো ভাবছে যে ছেলেটা বা মেয়েটা সকাল থেকে পড়ছে, বাট আমরাই জানি আমরা কতটা পড়েছি, তাই তো? আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমার স্কুলের টিচার্সরা আমাকে বলতেন, আমি বিশ্বাস করতাম না, যে প্রত্যেক দিন বেশি না যদি 1 ঘন্টা সলিড পড়া যায় এভরিডে, তাহলে সে ফার্স্ট হতে পারে। এই কথাটার মানে আজকের দিনে আমি বুঝি। আমরা যেটা ন্যাচারালি করে থাকি, সারা বছর করি না, পরীক্ষার আগে 3 মাস বিশাল পড়াশোনা মন দিই, তাই তো? আর ওপরওয়ালাকে প্রার্থনা করি যে কিছু একটা দিয়ে দিই আমার মধ্যে ট্যালেন্ট, তাই না? কিন্তু তোমরা একটা ফার্স্ট বয় বা একটা ফার্স্ট গার্ল যে আছে তোমাদের ক্লাসে, তাকে যদি প্রশ্ন করো যে তুমি কিভাবে ফার্স্ট হলে, এত ভালো নাম্বার কিভাবে পাও, দেখবে সে কিন্তু এরকম পার্টিকুলার কোনো দিন বলতে পারবে না যে অমুক দিন আমি ভালো পড়েছিলাম তার জন্য আমি আজকে ফার্স্ট। বলতে পারবে কি? দেখবে বিগত এক বছরের 365 দিনের প্রত্যেকটা দিনের ছোট ছোট অবদান কিন্তু একত্রিত হয়ে একটা ভালো রেজাল্ট হয়। ইয়েস অর নো? একমত? এক দুই দিনের পড়া বা 1-2 মাসের খেল কিন্তু এটা নয়। তো ব্যাপারটা মানে কিরকম ভাবে এটা করা যায় যে প্রত্যেক দিন আমরা যে পড়াশোনাটা করব সেই পড়াশোনার মন আমাদের থাকবে। যদি এটা আমি তোমাদেরকে আজকে প্রুফ করতে পারি, তোমাদের ডেভেলপমেন্ট হবে কি হবে না? ইয়েস অর নো? হবে তো? তোমরা চাও ডেফিনেটলি, আই থিঙ্ক। তো দেখো, এই যতগুলো কথা বললাম, এই কথাগুলোর এবার সলিউশনটা বলি যে কিভাবে এটা হয়। না তো তোমরা হয়তো আমাকে হিট করতে পারো যে অনেক লেকচার হচ্ছে, এবার বড় আসল কথা, তাই তো? তো শুনতে চাও? ইয়েস অর নো? এদিকে দেখো, এই যে পড়াশোনা, এটার জন্য একটা কারণ দরকার। কি দরকার? একটা স্ট্রং হোয়াই ফ্যাক্টর দরকার, একটা জোরালো কারণ। এই যে চেয়ার তো, প্রত্যেকটা আবিষ্কারের একটা আবিষ্কারক থাকে। ইয়েস অর নো? এই চেয়ারটা পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়, তারপর যত দিন এগোতে থাকে, কোনো একটা দিন কিন্তু এই চেয়ার প্রথম আবিষ্কার হয়। কেউ করেছিল, রাইট? এমনি এমনি তো আসেনি আকাশ থেকে, কেউ না কেউ প্রথম চেয়ার বানিয়েছিল আমাদের এই পৃথিবীতে, তাই তো? আই ডোন্ট নো হু ইজ দিস, বাট কেউ না কেউ তৈরি করেছে। তো এই যে চেয়ারটা, এটা কিন্তু একটা ডিজায়ার, এটা কিন্তু কারণ না কোনো জ্বালা একটা। হয়তো কেউ ফিল করেছে যে আমার মা বা আমার বাবা তাকে আর মাটিতে বসতে দেবো না, তাকে একটু ভালোভাবে রাখতে চাই। দ্যাটস ওয়াই এই চেয়ারটা কিন্তু আবিষ্কার হয়েছে। একমত? একমত কি? এরকম প্রত্যেকটা জিনিস আবিষ্কারের পিছনে কিন্তু একটা স্ট্রং কারণ দরকার। হাওড়া ব্রিজ আবিষ্কার হয়েছে না? কতবার আবিষ্কার হয়েছে জানো? কতবার? আইফেল টাওয়ার কতবার আবিষ্কার হয়েছে? কতবার? প্রত্যেকটা জিনিস 2 বার আবিষ্কার হয়। প্রত্যেকটা জিনিস 2 বার আবিষ্কার হয়। একটা হচ্ছে আমাদের ব্রেনে, খাতা কলমে একবার আবিষ্কার হয়, আর একবার বাস্তবে। দেখবে প্লেন আকাশে ওড়ার আগে মানুষের চিন্তাটা করেছিল। ইয়েস অর নো? প্লেন কি আগে আকাশে উড়েছিল না মানুষ ভেবেছিল? যদি নাই ভাবতো তাহলে প্লেন আবিষ্কার হতো? তাহলে চিন্তা করো, আজকে এত বড় বড় জিনিস যে আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার যারা করেছে তারা কিন্তু ওই প্লেন কিন্তু তার আগে আবিষ্কার হয়নি। তাহলে তারা এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছিল যেটা আগে আবিষ্কার হয়নি, এবং তার কোনো স্যাম্পেলই ছিল না। তারপরেও তারা আবিষ্কার করেছে একটা আনকমন জিনিস। আর আজকে আমরা এত যুগ যুগ ধরে দেখে আসছি যে ভালো রেজাল্ট করা যায়, এবং মানুষই করছে, এবং আমাদের আশেপাশের বন্ধু বান্ধবরাই করছে। ইয়েস অর নো? এটা দেখে আসছি তো, তারপরেও আমরা করতে পারছি। কারণটা কি খুঁজে বার করার চেষ্টা করেছো কোনোদিন? এটাই তো আমাদের পয়েন্ট। আজকে তোমাদের বাবা মা কেউ হয়তো রিক্সা চালায়,
কেউ হয়তো চাষি, মাঠে খুব কষ্ট করে চাষ করেন। তোমাদেরকে বলতে হবে পড়াশোনা মন দিয়ে করো? বলতে হবে কি? না স্যার। তোমাদের বাড়িতে অনেকের ফ্রিজ নেই, অনেকের ফ্রিজ নেই, তোমরা গরমের দিনে ঠান্ডা জল খেতে পারো না, তাই তো? হয়তো পাশের বাড়িতে খেতে হয়। আর তোমাদেরকে শেখাতে হবে তোমরা মন দিয়ে পড়ো। দেখো, দুটো সেগমেন্ট যদি আমি করি, যে ধরো একটা বড়লোক ছেলে, একটা বড়লোক পরিবার, সেখান থেকে একটা বড়লোক ছেলে বা একটা মেয়ে, সে পড়াশোনা করছে, আর আমরা গরিব ঘরের কিছু ছেলে মেয়ে আমরা পড়াশোনা করছি। এই দুটো যদি আমরা সেগমেন্ট করি, আমি বলবো যে যারা আমরা গরিব তারা হচ্ছে লাকি। যারা আমরা গরিব, যাদের অভাব আছে, তারা হচ্ছে লাকি। কেন? কারণ হচ্ছে যারা একটু ভালো ফ্যামিলির, ভালো ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে বিলং করে, তাদের কোনো ডিজায়ার নেই, তাদের কোনো জ্বালা নেই, তাদের সব কিছুই আছে। তারা দামি দামি খেলনা নেয়, দামি দামি বাইক চালায়, রাইট? তাদের কোনো জ্বালাই নেই। তাহলে তারা আগে বাড়বে কিভাবে? তোমরা একটা জিনিস চিন্তা করো, যে এই যে সাকসেসফুল, শুনেছি না আমরা এই ওয়ার্ডটা, মানে সফল, রাইট? এটা বিজনেসে হতে পারে, চাকরি জীবনে হতে পারে, এটা স্টুডেন্টদের লাইফেও আছে। যারা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, তারা ডেফিনেটলি সফল, ইয়েস অর নো? সফল তো? তো এই যে সফলতা, এই সফলতাটা পাওয়ার জন্য, সফলতা অ্যাকচুয়ালি কি চাইছে সেটা বুঝতে হবে। ধরো সফলতা একটা পুরস্কার, এটা সফলতা যার তার কাছে আসে কি? আসে না। তাহলে কার কাছে যায়? সফলতা আমাদেরকে টেস্ট করে। কি করে? তারা আমাদেরকে বাজিয়ে দেখে, তারপরে আমাদেরকে ধরা দেয়। সেটা পড়াশোনা হতে পারে, সেটা বিজনেসে হতে পারে, যে কোনো দিকে হতে পারে লাইফে। তো এই যে সফলতা, এ কি চায় আগে দেখতে হবে, এর রিকোয়ারমেন্টটা কি। আমরা তো জীবনে অনেক কিছু চাই, তাই না? বাট এই সফলতা, সে আমাদের কাছে কি চায় জানো? সে আমাদের কাছে চায়, তার রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে অভাব, দুঃখ, কষ্ট। কি বললাম? যার অভাব নেই, যে দুবেলা যতটা খাওয়ার দরকার তার থেকেও বেশি পাচ্ছে, তার কি এমন বড় হওয়ার স্বপ্ন থাকতে পারে? বরঞ্চ যার কিছু নেই, তার বড় হওয়ার একটা চাহিদা থাকে, রাইট? তাহলে দেখো, আমরা কেন লাকি? আমরা এই কারণে লাকি, বিকজ আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছি, আমরা অথবা লোয়ার ক্লাস ব্যাকগ্রাউন্ডের লোক আমরা। তাহলে আমাদেরই সব থেকে বড় চান্স আছে। কিন্তু আজকে দেখো, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, টপ র্যাঙ্ক কারা করে? শহরের ছেলেমেয়েরা না গ্রামের? কোনটা? জোরে বলো, কোনটা? ওয়াই? দেখবে যে ফার্স্ট হয়, তার বাবা তো ভ্যান চালায়। দেখো, ওই যে স্টুডেন্টটা, ও যখন সারা বছর পড়ে, তখন তার মাথায় একটাই চিন্তা থাকে, যে আমি এখন পড়ছি, আমার বাবা এই সময় কি করছে? সে হয়তো খুব কষ্ট করে ভ্যান চালাচ্ছে, রাইট? সে প্রতিনিয়ত তার বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করে, এবং সে ভাবে যে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমার বাবা মা একদিন, হতে পারে আজ থেকে 5 বছর কি 10 বছর পর, আমি একটা জায়গায় যাব, কিন্তু শিওর আমাকে যেতেই হবে সেই জায়গায়। তারপরেই আমার বাবা মার চোখে কিন্তু সেই হাসির কান্নাটা বেরোবে। এটা কি তোমরা চাও? আজকে তোমরা খুব ফিল করো ভালো করে, যে তোমরা যখন স্কুলে আসছো, প্রাইভেটে যাচ্ছ, প্রত্যেক দিন তোমরা আজ থেকে একটা ফিল করবে, তাহলে তোমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। তোমাদের বাবা মায়ের কথা চিন্তা করবে, আর কারোর কথা না, নোবডি এলস, শুধুমাত্র বাবা মায়ের কথা চিন্তা করবে। আজকে ধরো, তোমাদের হাতের মুঠোর মধ্যে যদি একটা 10 কেজি ওয়েটের একটা মাঠ খাড়া যদি আমি চাপিয়ে দিই, আমি যদি বলি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, তোমরা কতক্ষণ পারবে? 10-15 মিনিট? তা হয়তো পারবে না। বাট আমাদের বাবা মা কিন্তু এরকমই একটা বোঝা অল টাইম নিজের কাঁধে নিয়ে কিন্তু চলছে। এটা আমরা যেদিন বাবা মা হবো, সেদিন কিন্তু এই ফিলিংসটা আমাদের হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে যা করবে, তাদের কথা চিন্তা করে করবে। তাহলে দেখবে যে স্কুলে এসে পালাতে হবে না, স্কুলে এসে পড়ায়
টিচার আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছেন, আমাদের অন্যদিকে মন, এটা কিন্তু হবে না। তোমাদের ক্লাস ভালো লাগছে? ভালো লাগছে কি? তো দেখো এর পরের একটা পার্ট, এর পরের একটা বড় সমস্যা কি দেখবে, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা নিজেকে খারাপ করে ভাবি। তো আমি একটা তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে ফার্স্ট টু লাস্ট যত স্টুডেন্ট এখানে আছে প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেনে সেম জিনিস আছে, সেম। কেউই কিন্তু বেশি মেধাবী বা কম মেধাবী নয়। তোমরা কি আমার সাথে একমত? তাহলে এটা হচ্ছে কেন? যদি আমাদের একই ব্রেন থাকে তাহলে আমরা খারাপ রেজাল্ট কেন করছি? কেন করছি? দেখবে আমি তোমাদেরকে একটা প্রমাণ করে দিচ্ছি, এক্সাম্পল, লাইভ এক্সাম্পল একটা দিচ্ছি, যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে ইউনিক কিছু না কিছু আছে। দেখবে আমরা সারা বছরে একবার কিন্তু আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না স্কুলে, হয়তো? আচ্ছা তোমরা চিন্তা করো, ওই যে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় 10 দিন বা 12 দিনের জন্য, 365 দিনের মধ্যে মাত্র 10-12 দিনের জন্য আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলে, ফুটবল হোক, ক্রিকেট হোক, হোয়াটএভার, তাই না? হয়তো, বা লং জাম্প, হাই জাম্প। তো ওই 10 দিনের জন্য আমাদের সবার কাছে হিরো কে থাকে বা হিরোইন কে থাকে? যারা লং জাম্পে ফার্স্ট হতে পারে সে ক্লাসে লাস্ট, তাই না? তাই তো? তার মানে চিন্তা করো, ওই 10 দিনের জন্য কিন্তু আমরা আমাদের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লকে কিন্তু আমরা মূল্য দিতাম। দেখি আমাদের কাছে তখন স্কুলে আলোচনা কাদেরকে নিয়ে হয়? ওদেরকে নিয়ে, যারা ভালো প্লেয়ার। তার মানে চিন্তা করো যে আমাদের এটা একটা সেগমেন্ট বললাম যে স্পোর্টস, আবার আমাদের মধ্যেই যদি এরকম কোনো একটা কালচারাল প্রোগ্রাম থাকতো, ধরো ডান্স সাপোজ, তো এখানে বহু ছেলে মেয়ে আছে যারা ডান্সে ভালো, বাট পড়াশোনায় বা খেলাধুলা তো ভালো না, কিন্তু সে দেখা গেল ডান্সে ভালো, রাইট? তার মানে কোনো স্টুডেন্ট কি আমরা খারাপ বলতে পারি? কেউ পিছিয়ে কি? যদি এই ক্লাসে যদি টোটাল 200টা স্টুডেন্ট তোমরা থাকো, তার মধ্যে আমি বলবো 200টা স্টুডেন্টই কোনো না কোনো আলাদা ডিপার্টমেন্টে কিন্তু দক্ষ। এটা তোমরা মানছো? আজ থেকে যদি আমাদের আজকে স্কুলে, তাহলে হয়তো আমরা 200 জন মানুষ আলাদা অ্যাক্টিভিটিতে কিন্তু পারদর্শী, রাইট? বাট আমাদের স্কুলে নেই, কিন্তু নিজেকে ডিসকভার করতে হবে যে আমার মধ্যে কি আছে। বুঝতে পারছো তোমরা? আমি আমার লাইফের উদ্দেশ্য কি বা আমার মধ্যে কি প্যাশন আছে সেটা আমাকে ডিসকভার করতে হবে। যদি সেইটা না হতো তাহলে সামান্য একটা তার বাজিয়ে কেউ ফেমাস হতো না, আর তবলা বাজিয়ে কেউ ফেমাস হতো না, রাইট? কিন্তু তাদের ওই ইন্টারেস্টটা ছিল, তারা বুঝতে পেরেছে যে আমার প্যাশনই এটা, তারা কিন্তু ওটা ছাড়েনি। আজকে সচিন টেন্ডুলকার 12 পাস না, আমরা জানি তো, তাহলে সে কি পিছিয়ে? সারা বিশ্ব তাকে চেনে। তাহলে এটা কিন্তু একটা ভুল ধারণা যে পড়াশোনাই আমাদের সবকিছু, এটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ ভালো স্টুডেন্ট না হও, হ্যাঁ, মন কিন্তু ভাঙবে না। যদি তোমাদের মধ্যে তোমরা বুঝতে পারো অন্য কোনো ট্যালেন্ট আছে, তাহলে কোনো রকমের গ্র্যাজুয়েশনটা করতে পারো। ইয়েস অর নো? ম্যান্ডেটরি নয়, সবাইকেই ভালো করতে হবে। ঠিক বললাম না? আমাদের ভারতবর্ষ কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন লেভেলটাকে কিন্তু স্বীকৃতি দেয়, ওটা আমাদেরকে করতে হবে। তারপরে আমরা অন্য ট্যালেন্ট যেটা আছে সেটা কিন্তু আমরা গ্যাদার করতে পারি। তো আমরা প্রত্যেকে কিন্তু আমরা ইউনিক এবং সাকসেসফুল। ইয়েস অর নো? এর পরের একটা পার্ট তোমাদেরকে বলছি যেটা মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে আমরা স্কুলে যখন পরীক্ষা হয়, ওই 3 ঘন্টা যে সেশন আমরা টাইমটা পাই স্কুলে, ওই 3 ঘন্টার মধ্যে আমাদের সব প্রশ্নের অ্যান্সার দিতে হয়। দেখবে আমি যেটা তোমাদের বলতে চলেছি, জিসটা বলছি, আমার পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা কেন বাজে রেজাল্ট করি সেটা একটু আবিষ্কার করা যায়। তোমরা কি আমার সাথে একমত? চাও কি? তোমরা কি আবিষ্কার করতে চাও? কিছু পয়েন্ট তোমরা জানো, বাট আমি ব্যাক ক্যালকুলেশন করছি যে তোমরা কেন কম নাম্বার পাও। দেখো, নাম্বার 1, আমরা যখন স্কুলে
পরীক্ষার হলে ওই 3 ঘন্টার সময় ঘন্টা যখন বেজে যায়, টাইমের কাউন্টডাউন শুরু, ইয়েস অর নো? এইবার যখন কোশ্চেন পেপারটা হাতে পাই, যে স্টুডেন্ট ওই 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের যথাযথ অ্যান্সার দিতে পারে সেই নাম্বার 1 হয়, রাইট? তারপরে আস্তে আস্তে যারা যারা কম অ্যান্সার দিতে পারে বা সঠিক সময় অ্যান্সারটা লিখতে পারে না বা ভুল লেগে সেইভাবে কিন্তু ব্যাকওয়ার্ডে চলে আসে। তাহলে চিন্তা করো, তাহলে একটা মোস্ট ভাইটাল পয়েন্ট কি, যে ভালো রেজাল্ট করতে গেলে 100-র 100টাই অ্যান্সার আমাকে করতে হবে, রাইট? তাহলে 100-র 100 যদি অ্যান্সার আমাকে করতে হয়, তাহলে আমরা সারা বছর ধরে যে পড়াশোনাগুলো মুখস্থ করে এসেছিলাম, এই প্রত্যেকটা পড়াশোনা কিন্তু আমাদের মনে থাকা জরুরি, তাই তো? 365 দিনের প্রত্যেকটা দিন আমরা যে পড়াশোনা করেছিলাম, যে পড়াগুলো মুখস্থ করেছিলাম, সেগুলো যদি আমরা মনে রেখে ওই আসল সময় যদি আমরা মনে রেখে লিখতে পারি, তবেই তো 100 নম্বর আমরা পেতে পারি বা 90 পেতে পারি, রাইট? তাহলে তার আগে চলে আসি, এইবার আমরা কিছু স্টুডেন্ট আমরা কিছু অ্যান্সার আমাদের মুখস্থ করা, বাট আমরা সেগুলো কিন্তু ভুলে যাই পরীক্ষার হলে বসে, যাই তো? জানা অ্যান্সার ভুলে যাই কজন? হাত তোলো তো। জানা অ্যান্সার কতজন? এদিকে, এদিকে তোমরা এবার বলো, তার মানে কি আমরা অ্যান্সারটা ভুলে গেছিলাম? এ শোন, তার মানে কি অ্যান্সারটা ভুলে গেছিলাম? আমাদের মাথাতেই ছিল। তাহলে আমরা কিন্তু কেউ ভুলে যাইনি, তাহলে আমাদের ব্রেন কিন্তু ঠিকই আছে, কেউ গবেট নই। তাহলে এই একটা জিনিস, এটা বড় সমস্যা, যে আসল সময় কিন্তু উত্তরটা মনে পড়লো না। তাহলে এর যে সলিউশন তোমরা কি পেতে চাও? তোমাদের মধ্যে উৎসাহ দেখতে যাই, পেতে চাও? তোমরা কি সবাই চাও যে অ্যান্সারটা মনে পড়ুক? মনে পড়ে? তাহলে ঘটনাটা কি ঘটে এবার জানা যায়। দেখবে আমরা যখন পড়ার টেবিলে বসে কোনো অ্যান্সারকে মুখস্থ করি, তখন আমরা যে স্টাডি রুমে পড়ি বা যে স্টাডি টেবিলে পড়াশোনা করি, সামনে অনেক কিছু রাখা থাকে না? ফুলদানি, পেনদানি রাখা থাকে তো, ক্যালেন্ডার। আমরা যখন ন্যাচারালি বাড়িতে ঘরের মধ্যে পড়ি, তখন আমাদের চোখের সামনে কি থাকে? ওগুলোই থাকে, ওগুলোই থাকে, তাই তো? দেখে পরীক্ষার হলে আসার পর, বাড়ি থেকে হল থেকে আসার পর আমাদের ওইগুলো দেখার পরে কিন্তু অ্যান্সারগুলো মনে পড়ে। তাহলে ব্যাপারটা কীরকম, যে আমরা যখন কোনো অ্যান্সার মুখস্থ করি, তখন ওই যে ফুলদানির দিকে তাকিয়ে অ্যান্সারটা মুখস্থ করছিলাম, তাহলে ওই ফুলদানির সাথে ওই অ্যান্সারটা কানেক্টেড হয়ে আছে, ওই ক্যালেন্ডারের সাথে ওই উত্তরটা কানেক্টেড হয়ে আছে, তাই তো? তাহলে আমরা একটা সলিউশন বার করতে পারি, যে যখন আমরা পরীক্ষার হলে ভুলে যাব, তখন আমরা যে ঘরে ম্যাক্সিমাম টাইম পড়াশোনা করি, সেই ঘরের বিভিন্ন এই যে প্রোডাক্টগুলো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, দেখবে মনে পড়ে যাবে অনেকটাই। দেশের একটা ফাউন্ডেশন, দেশটাকে যদি চেঞ্জ করতে কেউ পারে, একমাত্র স্টুডেন্ট পারে, এবং সমাজটাকে। দেশ চেঞ্জ করার দরকার নেই, আমরা যদি প্রত্যেকে নিজেকে চেঞ্জ করি, একদিন অটোমেটিক দেশ চেঞ্জ হবে, রাইট? এবং আমাদের পরিবারের দুঃখ কিন্তু মোচন হবে, তাই তো? দ্যাট ইজ হোয়াট ইজ লাভ। তোমরা শুনতে রাজি? ইয়েস অর নো? এটা একটা বিশাল বড় প্রবলেম, এই কথাটা কেউ শুনতেই চায় না, এই প্রবলেমটা নিয়ে কেউ কথাই বলতে চায় না, না বাবা মা, না স্কুলের টিচার। বাট আমরা তো সাফারিং করছি, হ্যাঁ, আমরা তো ভুগছি, তাই তো? বুঝছি তো? তো এই যে লাভ, এটা একটা বড় একটা সেশন বা একটা পার্ট অফ লাইফ, এটাকে কোনোদিন এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু এটাকে নিয়ে কোনো আলোচনা কিন্তু হয় না, বা এটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমরা যারা লাভ ভাবছি, সেটা কি অ্যাকচুয়ালি লাভ? আরে কি? প্রেম, আবেগ, এটা কি অ্যাট্রাকশন নয়? এটা কি অ্যাট্রাকশন নয়? দেখো, লাভ আর অ্যাট্রাকশন
অ্যাট্রাকশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, তোমরা কি জানতে চাও? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড অ্যাট্রাকশন? ডু ইউ ওয়ান্ট টু নো? তাহলে একটা স্টোরি বলতে হয় তোমাদের। স্টোরিটা হচ্ছে, ধরো একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা নিজেদের মধ্যে হয়তো কোনো দিন তাদের মধ্যে একটা বাড়িতেই একটা অশান্তি হওয়ার পর হাজব্যান্ড সে যখন প্রতিদিনের মতোই সকালে যখন সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথায় যায়? অফিস। তো যেহেতু একটা ঝামেলা হলো তার ওয়াইফের সাথে, একটা মনোমালিন্য তৈরি হলো, সে তারপরে যখন অফিসে গেল, যাওয়ার পর ওই অফিসেরই তার কোনো এক মেয়ে কলিগ, তার প্রতি সে অ্যাট্রাক্ট হয়ে পড়লো, হয় না এরকম? এবং তার সাথে হয়তো কিছুক্ষণ গল্প করলো, তার ভালো লাগছে, সেলফ স্যাটিসফ্যাকশন, এটা হয়তো। যখনই আমাদের প্রিয় কারোর সাথে কোনো প্রবলেম হয়, তখন কিন্তু আমরা অল্টারনেটিভ আরেকজনকে খুঁজি, তাই তো? আরেকজনকে আমাদের সেই শূন্যস্থানটা জায়গাটায় কিছুক্ষণ বসাই, তাই তো? আমরা চাই ওই জায়গাটা শূন্য না থাকুক, কেউ না কেউ পূরণ করুক। তার জন্যই তো আমরা অফিসের একটা কলিগকে বসানোর চেষ্টা করি, তাই তো? কিন্তু চিন্তা করো, এক দুদিন যাওয়ার পর সেই অ্যাট্রাকশনটা কি থাকে? থাকে কি? দেখবে সেই দিনই, এক দুদিন তো দূরের কথা, সেই দিনই সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, যখন অফিসে কাজবাজ শেষে আমরা যখন বাড়িতে আসার চেষ্টা করি, তখনই আমাদের হয়তো ওয়াইফের জন্য একটু মনটা কাঁদে, রাইট? এটা সিরিয়াস একটা ম্যাটার। হয়তো সেই হাজব্যান্ডের ঠিক বিকাল থেকে কিন্তু একটা মনের মধ্যে একটা, তার ওয়াইফের মধ্যে একটা আলাদা টান বা একটা দুঃখ বা যাই বলো না কেন, একটা কষ্ট কিন্তু হতে থাকে, তাই তো? তাহলে হোয়াট ইজ লাভ? কোনটা লাভ? হাজারো ঝগড়ার পর আবার মিলিত হওয়া যায়। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কেন? সেটা প্রকৃত লাভ আছে বলে হচ্ছে। আর অ্যাট্রাকশন কোনটা? যেটা সাময়িকের জন্য আমরা কিছুক্ষণ পেতে চাই, তাই তো? দ্যাট ইজ অ্যাট্রাকশন। তো আজকে সাপোজ আমরা এই ক্লাসের মধ্যেই যারা আছি, ছেলে কিছু মেয়ে আমরা আছি, তো আমাদের কাউকে কারো ভালো লাগতেই পারে, ভালো লাগা বা ভালোবাসাটা অপরাধ নয়। বাট একটা জিনিস তোমাদেরকেই বলতে চাই, জাস্ট ওয়ান পয়েন্ট আই ওয়ান্ট টু হিট। আজকে তোমরা স্কুল লাইফে আছো, তোমাদের একজনকে পছন্দ হয়েছে, কোনো মেয়ের, কোনো ছেলেকে বা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হলো, কি এমন গ্যারান্টি আছে যে তোমরা যখন কলেজে উঠবে আরেকজনকে পছন্দ হবে না? আছে কি কোনো গ্যারান্টি? আছে কি? বা কলেজ লাইফে যদি আমাদের কোনো কাউকে পছন্দ হয়, কি এমন গ্যারান্টি আছে আমরা যখন চাকরি বাকরির ফিল্ডে যাব, তখন আমাদের প্রফেশনাল লাইফে কারোর সাথে আমাদের ভালোবাসা হবে না? কোনো গ্যারান্টি আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সময়ের ওপর ছেড়ে দেওয়া বেটার, আই থিঙ্ক। দেখবে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবি এইটাই বোধহয় সব, এই সময়টাই বোধহয় সব, এখানে এই সময় সব কিছু আমাকে পেতে হবে। ধরো এই যে গাছটা দেখছি আমরা, ওই গাছে একটা কাঁচা আম ঝুলছে, ধরো। তো আমরা কি করতে পারি? কেউ ওই কাঁচা আমটা এক্ষুনি পেড়ে খেতে পারি, আবার কেউ দুদিন পর কাঁচা আমটা পেড়ে হয়তো কার্বাইড দিয়ে পাকিয়ে আমরা খেতে পারি, রাইট? আবার কেউ হয়তো কিছুদিন অপেক্ষা করার পর ওই গাছ পাকা আমটা আমরা পেড়ে খেলাম। তাহলে দেখো বেটার টেস্ট কোনটা? পাকাটা। বাট এই বেটার টেস্ট পাওয়ার জন্য আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে, ইয়েস অর নো? জোরে বলো। এবং শুধু অপেক্ষায় নয়, অনেক জ্বালা সহ্য করতে হচ্ছে, তাই তো? দেখো আমাদের একটা স্টুডেন্ট না, একটা মানুষের লাইফের সব থেকে বড় ডিজায়ার কি জানো? সব থেকে বড় ডিজায়ার কি? কারোর সাথে ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্ট, রাইট? যার জন্য তো চারদিকে রেপ হচ্ছে, ইয়েস অর নো? হচ্ছে তো? এর থেকে বড় জ্বালা কি কিছু আছে? একটা মানুষ জানছে যে যদি পরের দিন নিউজ পেপার ওঠে হয়তো আমার ফাঁসি হবে, বাট সে সেই মুহূর্তে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে এটাও হয়তো জানছে যে হয়তো আমি ধরা পড়তেও পারি, আমার ফাঁসি হতেও পারে, বাট সেই মুহূর্তে সে কিন্তু কন্ট্রোললেস,
রাইট? এই কাজটা তাকে দিয়ে করাচ্ছে কে? তার ডিজায়ার, রাইট? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কিভাবে সরিয়ে আসা যায়। তো আমি বলবো প্রথমে যে এখান থেকে সরে আমরা কেউ আসবো না, আমরা নতুন একটা কিছু অ্যাড করব আমাদের উদ্দেশ্য, তাহলে অটোমেটিক এটা সরে যাবে। ক্লিয়ার? এই যে শুভরাজ মণ্ডল স্যার যে 1.5 ঘন্টা তোমাদের সঙ্গে যে কথাগুলো বললো, এই কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো? তোমরা কী মনে করলে এই বিষয়টা নিয়ে? আমরা যে বুঝতে পেরেছি আমাদের কিছু করতে হলে কি কোনো একটা লক্ষ্য রাখতেই হবে, নিজের মধ্যে একটা লক্ষ্য স্থির রাখতে হবে, তারপরে কিছু করতে হবে। তার আগে এইসব পড়াশুনো এখন যেগুলো করছি এগুলো আপাতত আমাদের বেকার, যদি না আমরা লক্ষ্য স্থির করতে পারি। তোমরা কিছু বল। কিছু জিনিস করতে গেলে একটা লক্ষ্য রাখতে হবে। শুভরাজ স্যার যেটা বললো, শুভরাজ স্যারের কথাগুলো তোমার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে, খুবই সুন্দর। ওনার কথা আমাদেরকে মেনে চললে আমরা ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছতে পারবো, এটা আমরা পড়াশোনার লাইফটা আরও ভালো জায়গায় নিয়ে আসতে পারবে। আর ভবিষ্যতে কিছু করতেও পারবো, নিজে করে। তুমি কিছু বলছিলে? এই যে স্যারের যে কথাগুলো আমাদের প্রচণ্ড ইন্সপিরেশন করবে কথাগুলো, এবং তাছাড়া আমরা যে ডেলি লাইফ যেটা, সেটা ক্ষেত্রেও আমরা শুধু যে পড়াশোনার দিকে আমাদের লক্ষ্য সেটা না, আমাদের একটা ভালো মানুষ হতে গেলে বা ঠিকমতো চলতে গেলে সেটাও আমাদের একটা লক্ষ্য পূরণের কাজে এটা আমাদের দরকার। স্যারের কথা শুনে যে আমরা টাইমের অপব্যবহার করছি, অন্য কাজ করছি, এবার থেকে আমরা জীবনের লক্ষ্য পূরণ করার জন্য আর টাইমের কোনো দিন অপব্যবহার করবো না, তাই স্যারের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা মেইন পরীক্ষার সম্পর্কেও কিছু বলেছিলেন স্যার, যে পরীক্ষার হলে আমরা হয়তো কোনো প্রশ্নের উত্তর ভুলে যাই, সুতরাং সেই প্রশ্নের উত্তরটা মনে রাখার জন্য যে পরিকল্পনা, সেটাকে মনে রাখার একটা দারুণ পদ্ধতি স্যার দেখিয়ে দিলেন, যে আমরা যখন যে পড়াটা পড়বো, যেটা পড়বে সেটা মনে রাখার কারণটা, মনে রাখার মতো এমন কিছু জিনিসের দিকে তাকিয়ে পড়বো যে সেই জিনিসটা যদি সেই মুহূর্তে দেখতে পাই তাহলে সেই মনে পড়বে, পড়াটা আমার মনে পড়তে পারে। আরেকটা কথা, স্যার আমাদের খুব ভালো করে এটা বুঝিয়ে দিয়েছেন যে শুধু পড়াশুনো করলেই লাইফে দাঁড়ানো যায় না, তার সাথে সাথেও আমাদের আরও অনেক কিছু করতে হয়, যেরকম খেলাধুলাটা আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস, যেটা আজকালকার যুগের সব মানুষগুলো কিন্তু ভুলে যাচ্ছে। যার মধ্যে যে ট্যালেন্ট আছে সে সেটা এগিয়ে নেওয়া বেটার। আর এটাই স্যার আমাদের বুঝিয়েছে। স্যার এটাও বললেন যে তার জন্য নিজেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। ওকে, স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে স্যার আমাদের এরকম একটা ভালো অ্যাডভাইস দিয়েছে, তার জন্য আমরা সবাই স্যারের কাছে কৃতজ্ঞ। আমি এখন কথা বলছি আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি, নবনির্বাচিত সভাপতি মাননীয় গোপেশ পাত্র মহাশয়ের সঙ্গে আছে বিশিষ্ট শিক্ষাবিদ শুভরাজ মণ্ডলের সঙ্গে। উনি 2-4 কথা কথোপকথন করবেন। আপনি শুভরাজ মণ্ডল, আপনি গোপেশদার সঙ্গে পরিচিত হন। গোপেশদা তো গোপেশদা, আপনি শুভরাজদা খুব দেখলেন আপনার বামনপুর স্কুলে স্কুলে গেছিলাম, আপনি যে কথা করলেন 11-12 ছাত্রছাত্রীরা ছিল, তো আমিও নিজে ওখানে উপভোগ করেছি যে অনুষ্ঠানটা সত্যিই ছাত্রছাত্রীদের। আমরাও চাইছিলাম যে বিভিন্ন সময়ে আমরা দেখি যে বারান্দায় ছেলেগুলো বসে থাকে, ওপেন মঞ্চে গিয়ে বসে থাকে, আড্ডা মারে। তো এই বক্তব্যটা রাখার বা এই অনুষ্ঠানটা করার পরে কালকের থেকে আমি মনে হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রী অন্তত একটু বাবা মার প্রতি যে তাদের যে কৃতজ্ঞতা বোধটা, যে ঋণটা, যে অনেক বোঝা নিয়ে তার বাবা মারা লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু সেই বোঝাটার কথা তাদের মাথায় থাকছে না। আপনার এই বক্তব্যতে মনে হয় ছাত্রছাত্রীরা খুব একটা ভালো জায়গায় যাচ্ছে, আমি আশা করছি। তবুও আমরা প্রায় বলে যাচ্ছি
যে অনেকের বাবা মা রিক্সা চালাচ্ছে, কেউ হচ্ছে মাটি কাটছে, কেউ হয়তো কষ্ট করে ডি গ্রুপের স্টাফ সরকারি 4th ক্লাসে চাকরি করছে, কেউ হয়তো ওই পার্মানেন্ট হয়নি এখন, অনেক কষ্ট করে কেউ লেদার কমপ্লেক্সে কাজ করছে, কেউ ডেলি কাজ করছে, করার পরে যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলে পাঠাচ্ছে, এইটা যে আপনি আজকের বোঝালেন ছাত্রছাত্রীরা, আমার মনে হয় যে অন্তত 60% 80% ছাত্রছাত্রীদের মগজে এটা ঢুকেছে অবশ্যই। আর এই যে বোঝানোর টেকনিকটা আমিও খুব ভালো লাগছে আমার, যে আপনি যেই টেকনিকটা যে ব্যবহার করেছেন, নাহলে 4টে বাজার পরে 4টে 10-15 স্কুলে ছাত্রছাত্রীরা কেউ ক্লাসে থাকে না। তারপর যখন বেরোচ্ছিল আমিও বেরোলাম, তো ওরা বলছে যে হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে, উনি খুব ভালো বুঝিয়েছেন, যে এটা খুব মানে মনজ্ঞ অনুষ্ঠান হয়েছে, সবথেকে খুব ভালো এফেক্ট হয়েছে ওদের মনে যে একটা দাগ কেটেছে, দাগ কেটেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের মন থেকে 4:30 পরেও তারা স্কুল থেকে বেরোচ্ছে, কোনো রকম নেই যে আমাদের এত দেরি হলো কেন, এত হলো কেন, প্রশ্ন নেই নি। হ্যাঁ, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আরও জিজ্ঞেস করছি, আর মাস্টারমশাইরা জিজ্ঞেস করছেন, ওরা বলছে হ্যাঁ মাস্টারমশাই একটা ভালো অনুষ্ঠান হচ্ছে। যুবরাজ মণ্ডল হিসেবে আপনি যেটা করলেন, আমি লাস্ট আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি নবনির্বাচিত সভাপতি, এর আগে সহসভাপতি ছিলাম 2008-এ, কিন্তু আমার সার্থক হয়েছে যে আপনি এরকম একটা অনুষ্ঠান করেছে, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে আরও ভালোভাবে অনুষ্ঠান করুন এবং আমাদের মিনাখা ব্লকের প্রত্যেকটা স্কুলটাতে সচেতন করুন এবং প্রত্যেকটা স্কুলে যাতে এই অনুষ্ঠানটা আপনি আসুন, এবং আমি চাইবো যে আপনি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই বিষয়ে সচেতন। ধন্যবাদ।